ভূমিকা সঙ্গে বিজেপির কার্যপদ্ধতির একটা বিরাট ফারাক। কোনোদিনই আরএসএস রাজনৈতিক ক্ষেত্রে সরাসরি কোনো ধরনের ইন্টারফারেন্স করে না। ইস্ত্রি করা জামা কাপড়, মাড় দেওয়া সাদা পায়জামা পাঞ্জাবি আর উত্তরীয় পরে আর যাই হোক রাজনীতি হয় না। বার করা হবে সেই সমস্ত মুসলিমরা যারা ভারতবর্ষের নাগরিক নয়, ভারতবর্ষের নাগরিকের খাবার ভাগ করে খাচ্ছে। অসুবিধাটা সেই কারণে। তাদের অসুবিধে কি হচ্ছে না, আমার বাংলাদেশি মুসলিম ভাইকে বার করে দেবে ভারতবর্ষের বাইরে, আমাদের রোহিঙ্গা মুসলিমদের বার করে দেওয়া হবে ভারতবর্ষ থেকে। যদি টোটাল ব্যবস্থাটাকে জিএসটির আন্ডারে নিয়ে আসা যায়, যদি কর্মীরা শিক্ষিত না হয়, কর্মীরা যদি না জানে, তাহলে আপনি তো বোঝানোর জায়গায় থাকবেন। মমতা ব্যানার্জির মতো মানুষের পালস বোঝেন এরকম খুব কম লোক আছে। বঙ্গ বিজেপির বহাল দশা, শুধু তাই নয়, বঙ্গ আরএসএস এর ঠিক ভূমিকা কি, আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে আজকে আছেন সমাজকর্মী বলরাম বসু। বলরাম বাবু, নমস্কার আপনাকে। এই যে বিষয়গুলো, সেগুলো হচ্ছে যে এই যে বঙ্গ বিজেপির যে বহাল দশা এখন, কারণ আমরা দেখেছি যে ঠিক নির্বাচন ঘোষণা হওয়ার পর বিভিন্ন বিষয় সামনে আসছে, নিজেদের মধ্যে একটা দলীয় কোন্দল চলছে এবং আরএসএস যে সবসময় বিজেপির কথা সামনে এলেই আরএসএস এর কথা সামনে আসে। ঠিক বঙ্গ রাজনীতিতে, বিশেষ করে বাংলার ক্ষেত্রে আরএসএস এর ভূমিকা নিয়েও কিন্তু বিভিন্ন রকম প্রশ্ন উঠছে। আরএসএস এর ভূমিকাটা ঠিক কি মনে হয়, আপনার কি মনে হয়? ব্যাপারটা হচ্ছে আরএসএস সক্রিয়ভাবে কোনো দিনই, মানে প্রায় 100 বছর হতে চললো আরএসএস কাজ করছে, কিন্তু কোনোদিনই আরএসএস রাজনৈতিক ক্ষেত্রে সরাসরি কোনো ধরনের ইন্টারফারেন্স করে না। এটা ঠিক যে আরএসএস এর বিভিন্ন কর্মীরা বিভিন্ন সময়ে রাজনৈতিক ক্ষেত্রে কাজ করেছে বা রাজনীতি করছে, কিন্তু সক্রিয়ভাবে কোনোদিনই আরএসএস আর কোনো বিজেপিকে কোনো ইনস্ট্রাকশন দেওয়া বা এটা করতে হবে বা এটা না করলে নয় এরকম কোনো কথা বলে না। সেক্ষেত্রে আরএসএস এর ভূমিকা সঙ্গে বিজেপির কার্যপদ্ধতির একটা বিরাট ফারাক রয়েছে। আপনার প্রশ্ন যেটা প্রথমে, যে বিজেপি কি করছে, কারণ এই অবস্থাটা ঘটলো যেটা এবারে লোকসভা নির্বাচনে, সেখানে বিজেপি কি করছে। হ্যাঁ, এ কথা ঠিক যে বিজেপি যা ভোট পেয়েছিল তার থেকে ভোট সংখ্যা বেড়েছে, পার্সেন্টেজ বেড়েছে। আপনি জানেন বিভিন্ন পঞ্চায়েত এলাকায়, বিভিন্ন পৌরসভায়, বিভিন্ন এবং কলকাতা মতো জায়গায় প্রচুর পরিমাণ ওয়ার্ড এবং মিউনিসিপ্যালিটিতে তারা লিড নিয়ে বসে আছে। কিন্তু একটা জিনিস এখানে বলার আছে যে আরএসএস এর ইনস্ট্রাকশন মেনে তো বিজেপি চলে না। বিজেপি তার নিজস্ব মতের ওপর দাঁড়িয়ে কাজ চলে, যেটাকে আমরা বলি যে একাত্ম মানব দর্শন, তার উপর দাঁড়িয়ে। কিন্তু এখানে একটা অসুবিধে হয়েছে যে আমাদের এখানে যে বিজেপির কর্মীরা কাজ করছে, তারা একান্তইভাবে যে দর্শন আছে একাত্ম মানব দর্শন, সেটাকে নিয়ে পড়াশোনা করেন না। সেখানে কি বলা আছে, কিভাবে কাজ করার পদ্ধতি আছে, সেটা কাজ করেন না, সেটা নিয়ে পড়াশোনা করেন না, নিজেদের মধ্যে আলোচনা করেন না। সেই কারণেই কিন্তু আমার মনে হচ্ছে কাজ করার ক্ষেত্রে বিজেপির কিছু অসুবিধার মধ্যে পড়ছে। যদি তারা খুব ভালোভাবে তার দর্শনটাকে পড়েন, তাহলে মনে হয় কাজ করার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। একটা জায়গায় যেখানে বলা হচ্ছে যে একজন কর্মীকে কিভাবে কাজ করতে হবে, এই দর্শনের একটা জায়গায় বলা হয় যে কর্মীরা কিভাবে কাজ করবে, তখন বলা হচ্ছে যে একদম গ্রামের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে আর একদম তারা নিচের স্থানে রয়েছে, অর্থনৈতিকভাবে যারা নিচের স্থানে রয়েছে, তাদের মানসিকতা দেখে তবে কাজ করতে হবে। এরকম নয় যে আমি কোনো একটা জায়গায় গিয়ে বড় বড় কথা বললাম, ইকোনমিক্সের কথা বললাম, ভারতের ডেভেলপমেন্ট নিয়ে কথা বললাম, তার ফলে আর কর্মীরা উদ্বুদ্ধ হয়ে আর ভোটাররা উদ্বুদ্ধ হয়ে আমাকে ভোট দেবে। ব্যাপারটা হচ্ছে মানুষের মাটির গন্ধ যদি তাদের নাকে না আসে, সেই সমস্ত কর্মীরা যদি সবার কি অসুবিধে কি সুবিধে সেই বিষয় নিয়ে তারা পর্যালোচনা না করেন, তার ফিডব্যাক যদি
আর রাজ্য এবং কেন্দ্রে না যায়, তাহলে কোনো ডেভেলপমেন্ট প্রজেক্টও যেমন একদম নিম্ন জায়গা অবধি যাবে না, স্তর অবধি যাবে না, তেমন পার্টির বেটারমেন্টের জায়গাটাও হবে না। মানে ফসলটা তুলে আনার জায়গাটা, হয়তো ধান বুনেছেন কিন্তু ফসলটাও তো তুলে আনতে হবে, তো সেই জায়গাটায় হবে না। ফলে অন্য মানে আপনার তৈরি করা ফসল, পাকা ফসল অন্য লোকে কেটে নিয়ে চলে যাবে, এটাই হয়েছে। এখানেই আমি একটা প্রশ্নে যাব, যে যেহেতু বললেন যে কর্মীদেরকে একদম মাটিতে নেবে মাটির গন্ধ শুকে কাজ করতে হবে, তো কর্মীরা কাজ করবে যারা তাদের ওপরে যে নেতৃত্ব আছে সেই নেতৃত্বর একটা তত্ত্বাবধানে, তাদের ইনস্ট্রাকশনে তারা কিভাবে এগোবে, কিভাবে কাজ করবে, তাহলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে নেতৃত্বকেও সেই মাটির গন্ধ বুঝতে হবে, ভাবতে হবে, এবং নেতৃত্ব যারা থাকে তারা কর্মীদেরকে সঙ্গে করে নিয়ে একত্রিত হয়ে সেইভাবে কাজ করবেন। সেই ক্ষেত্রে কি বিজেপির নেতৃত্বে কোথাও গলদ, কি মনে হয়? যদি নেতৃত্ব কারা? নেতৃত্ব তারা যারা কর্মীদের উদ্বুদ্ধ করবেন, কাজ করার জন্য উদ্বুদ্ধ করবেন। সাধারণ একজন কর্মী কি করে জানবে যে লড়াইটা কি করে করতে হয়, মাটিতে মানুষের সঙ্গে কিভাবে মিশতে হয়, কিভাবে কথা বলতে হয়, এই বিষয়টা তো নেতৃত্ব শেখাবেন তাদের। ব্যাপারটা হচ্ছে ইস্ত্রি করা জামা কাপড়, মাড় দেওয়া সাদা পায়জামা পাঞ্জাবি আর উত্তরীয় পরে আর যাই হোক রাজনীতি হয় না। হয়তো কোনো জায়গায় কনফারেন্সে গেলে আপনি ওটা পড়তে পারেন, কিন্তু মাটির সেই চাষাভুষো যেই লেবার পট্টি বা মহল্লা যেগুলো আছে, যেখানে শ্রমিকরা থাকে আর চাষিরা থাকে, সেখানে যদি আপনার ওই রকম ড্রেস দেখে তারা আপনার কাছে আসবে না, তাদের সঙ্গে আপনার দূরত্ব তৈরিই হবে। আর এই যে বড় খাইটা তৈরি হবে না, এটাকে পেরোনো খুব অসম্ভব। ফলে আপনাকে তাদের মধ্যে যদি কাজ করতে হয়, তাহলে তাদের মতোই সাজ পোশাক আপনাকে থাকতে হবে, তারা যেন আপনাকে ভাই মনে করে, আপনাকে দাদা মনে করে, আপনার কাঁধে তারা মাথা রেখে কাঁদতে পারে, তবেই আপনার যে কর্ম, আপনার যে রাজনৈতিক মানে মতাদর্শ নিয়ে যাচ্ছেন, সেই মতাদর্শ সফল হবে। না হলে ওই আপনার যাওয়াটাই সার হলো, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা করাটাই সার হলো, কর্মীদের মোটিভেটও করা গেল না, আর সাধারণ মানুষের মধ্যে আপনার মতাদর্শটাকে নিয়োগ দেওয়া গেল না। এই জায়গাটায় যতদিন না কাজ হবে বা কাজ করবে বিজেপি, আর ততদিন পর্যন্ত কোনো উন্নতির কোনো জায়গা নেই। এটা আমার ব্যক্তিগত মতামত। আরেকটি প্রশ্ন যেটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আরএসএস এর একটা বিশাল বড় রোল কিন্তু সবসময় আছে এই বিজেপির ঠিক পিছনে, এবং আরএসএস বারংবার কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তাদের যে পত্রিকা আছে সেখানেও ভূয়সী প্রশংসা করেছেন, একটা সময় মা দুর্গা বলেছিলেন, এবং এবারেও কিন্তু নির্বাচনের পর এই বঙ্গ বিজেপির যা পরিস্থিতি বা যা কিছু ঘটেছে সেই নিয়েও কিন্তু আরএসএস কিছুটা ক্ষুব্ধ, এবং তাদের যারা মাথায় আছেন, তাদের যারা দায়িত্বে আছেন, তারাও বিভিন্ন ধরনের বক্তব্য রেখেছেন, তারাও মানে বলেছেন যে বিষয়গুলোকে দেখতে। এই যে আরএসএস কিছুটা হলেও ক্ষুব্ধ হচ্ছে এই বিজেপির ওপরে, এই বিষয়টাকে নিয়ে কি বলবেন? কারণ আরএসএস এর একটা ভূমিকা বিজেপির সাথে সবসময় যুক্ত হয়ে আছে, তারপরেও কেন এই পরিস্থিতি তৈরি হলো? নেতৃত্বের মধ্যে এত ক্ষোভ, নেতৃত্বের ওপর এত অভিযোগ উঠছে কেন? ব্যাপারটা হচ্ছে একটা জায়গায় আমার কনফিউশন আছে। আপনি বলেন মা দুর্গা বলা হয়েছে, আমার কাছে সেরকম কোনো জানা নেই যে মমতা ব্যানার্জিকে আরএসএস কোনোদিন মা দুর্গা বলেছেন, এই জায়গাটা আমার জানা নেই। ঠিক আছে, আপনি যখন বলছেন হয়তো কেউ বলতে পারে, সেটা ব্যক্তিগতভাবে বলেছে। কোনো সময় বিজেপি বা আরএসএস এর কেউই এরকম মা দুর্গা বলেছেন, এরকম আমার জানা নেই। এবার কথা হচ্ছে, হ্যাঁ, আরএসএস বেশ কিছু জায়গায় মমতা ব্যানার্জির প্রশংসা করেছেন। এবার কথা হচ্ছে এই প্রশংসাটা কোন জায়গায়, তার সাংগঠনিক কাজ কীভাবে মমতা ব্যানার্জি করেন, এই কথা তো স্বীকার করতে হবে যে আমার বিরোধী মতাদর্শের লোক হলেও মমতা ব্যানার্জির যে কার্য পদ্ধতি আছে, অর্থাৎ মানুষের মধ্যে যে সংগঠন তৈরি করার ব্যাপার আছে, সেটা মমতা ব্যানার্জি অনেক ভালো বোঝেন। এবং ভারতবর্ষের অনেক খুব কম রাজনীতিবিদ আছেন যে মমতা ব্যানার্জির মতো মানুষের পালস বোঝেন, এরকম খুব কম লোক আছে। ফলে কোথাও তাহলে প্রশংসাটা আপনার গলাতে? হ্যাঁ, কারণ কোনো জায়গায় কেউ যদি মানুষের পালস বোঝেন,
তো সেটাকে অস্বীকার করাটা জোর করে অস্বীকার করা হলো না। এবার কথা হচ্ছে উনি তো বুঝতে পারছেন, না হলে আপনি বলুন না কেন ভোটের কিছুদিন আগেই আপনি 1000 টাকা করে বাড়ালেন, মানে 500 টাকাটা 1000 টাকা করলেন। তার মানে মানুষকে কিভাবে লোভ দিয়েও নিজের ভোটার করা যায় সেই পালসটা উনি বুঝেছেন। তার মানে এটা বুঝতে হবে যে মানুষ কি চাইছে সেটা মমতা ব্যানার্জি বোঝেন ভালো রকম ভাবে। এটা হয়তো নেগেটিভ অর্থে বোঝেন, পজিটিভ অর্থে নয়, নেগেটিভ অর্থে বোঝেন, কিন্তু এটা স্বীকার করতেই হবে কোনো মানুষের। আফটার অল তিনি সাকসেস হন, হ্যাঁ, যে নেগেটিভই হোক পজিটিভ হোক সাকসেস হন। মানে তিনি যে ভোটটাকে তুলে আনার জায়গাটা আছে না, সবসময় একটা জিনিস দেখতে হবে যে আপনি রাজনৈতিক দল একটা করছেন, আপনার কাজ কি রাজনীতি করা, আপনার কোনো জায়গায় ভলেন্টারি ওয়ার্ক করছেন না, সমাজ সেবা করছেন না, আপনার রাজনৈতিক ফায়দা তুলে আনাটা আপনার কাজ। এবার যদি আপনার সেই রাজনৈতিক ফায়দাটা আপনি তুলে না আনতে পারেন তাহলে সেখানে অন্য লোক তুলে নিয়ে যাবে। আপনি বলুন সেন্ট্রাল গভর্নমেন্টের প্রায় 85টার কাছাকাছি প্রজেক্ট আছে। ভারতীয় জনতা পার্টি এই 85টা প্রজেক্টের যে লাভ আমরা আমাদের মানে মানুষ পেয়েছে সেই জায়গাটা আমরা বোঝাতে পেরেছি আর। এবার আমি আবার ফিরে যাব আরএসএস। সেখানে আমাদের মাননীয় সরসংঘচালকজি একটা জায়গায় বলছেন যে যে মানুষের যারা রাজনৈতিক দলের আছে তাদের দম্ভ কমাতে হবে। এবার দম্ভ কমাতে হবে তিনি কাদের বলছেন? দম্ভ কমাতে হবে সেই জায়গায় বলছেন সেই সমস্ত কর্মীদের যারা গ্রাউন্ড লেভেলে কাজ করছে। তারা যখনই আর একটা জায়গায়, একটু আগে আমি বললাম যে সাধারণ কর্মী তারা তাদের ওপরের স্তরের কর্মীদের মধ্যে যদি দেখা যায় যে একটু দম্ভ তৈরি হচ্ছে, একটু ইগো তৈরি হচ্ছে, তাহলে কি আছে ক্রমশ তলার স্তরের শ্রমিক শ্রেণীর সঙ্গেও তারা যুক্ত হতে পারছেন না, আবার তারা বড় নেতাদের সঙ্গেও কথা বলতে পারছেন না। ফলে কর্মীরাই বুঝতে পারছেন না যে কি করবেন, আলটিমেটলি তাদের করণীয় কি আছে। এই জায়গাটায় কাজ করার জায়গা আছে। এই জায়গাটায় সেই সমস্ত নেতাদের, সেই সমস্ত কর্মীদের দম্ভ না করে একদম মানুষের সঙ্গে মিশে গিয়ে কাজ করার জায়গা তৈরি আছে। মানে নিচু তলার প্রচুর কর্মী এবং এজেন্টদের বিরুদ্ধেও অভিযোগ উঠছে, মানে তাদের, এবং অভিযোগটা কিন্তু অসততার অভিযোগও উঠছে। তো কোথাও কি এই কারণেই বিজেপির সংগঠন এত নড়বড়ে, বা সেইভাবে এখনো এতগুলো বছর চলে গেল এবং 18 নির্বাচন বিজেপি লড়েছে, 21 নির্বাচন লড়েছে, হ্যাঁ, আবার 24, তারপরেও 24-এর মাথায় এসে সেইভাবে এখনো সংগঠন নড়বড়ে? কি মনে হয়? না, মানুষকে যদি আপনি নীতিগতভাবে সৎ না করতে পারেন, তাদের যদি দর্শন না বোঝাতে পারেন, তাদের মধ্যে উচ্ছৃঙ্খলতা আসতে বাধ্য, লোভ আসতে বাধ্য, তাদের মধ্যে অর্থ সরানোর একটা প্রবণতা আসতে বাধ্য। যদি আপনি তাদের প্রকৃতভাবে কেন আপনি অন্য দল না করে ভারতীয় জনতা পার্টি করছেন সেটা যদি প্রকৃতভাবে তাদের না বোঝানো যায়, যদি দর্শন তাদের না বোঝানো যায়, আপনি কোনোভাবেই কিচ্ছু করতে পারবেন না। যদি আপনার সামনে একটা দর্শন থেকে থাকে যে শ্যামাপ্রসাদ মুখার্জি সত্যের জন্য নিজে বলিদান দিয়েছিলেন, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় শুধু জনসংঘ, তখন মানে ভারতীয় জনতা পার্টির পূর্ববর্তী সময় জনসংঘ তার নাম ছিল, সেই জনসংঘ জন্য কাজ করতে গিয়ে তাকে হত্যা করা হয়েছিল। এরকম হাজার হাজার উদাহরণ আছে যেখানে বিভিন্ন নেতৃস্থানীয় কার্যকর্তারা তারা আর নিজের জীবন বলিদান দিয়েছিলেন শুধুমাত্র সত্য প্রতিষ্ঠার জন্য। আর সেই দর্শনটা যদি কর্মীদের মধ্যে না নিয়ে যাওয়া যায়, আর না পৌঁছানো যায় এই মেসেজটা, তাহলে তারা ভাববে যে অর্থটাই আসল। তার কারণ হচ্ছে তারা পারিপার্শ্বিক অবস্থায় দেখতে পাচ্ছে এখনকার রাজনৈতিক মানে যে সমস্ত দলগুলো কাজ করছে তারা কিভাবে অর্থ অপচয় করছে, অর্থ চুরি করছে, মানুষের বালি, সিমেন্ট, পাথর, গরু যা পাচ্ছে তাই চুরি করছে, জমি, খাল, বিল, মানে কোনোটা বাদ দিচ্ছে না। তো বিষয়টা হচ্ছে তাদের কাছে যখন ওই প্রলোভনটা রয়েছে তখন তাদের আপনি যদি আপনার মতাদর্শ বা দর্শন দিয়ে
মানে শুদ্ধিকরণ না করতে পারেন, তাহলে তো আপনার কাছে আর কোনো অল্টারনেটিভ নেই। আপনি তো তাদের মতো, আপনার বিরোধী রাজনৈতিক দলের মতো টাকা ছড়িয়ে তাদের তো মোটিভেট করতে পারবেন না, অত টাকাও আপনার নেই। ফলে বিষয়টাকে আপনাকে আসতে হবে সেই মূলে ফেরত সেই মূলে আসতে হবে, যে যেখান থেকে আপনার দর্শন দিয়ে আপনি সংগঠন তৈরি করবেন, এই জায়গাটা বলার আছে। একটু আগে আপনি বললেন যে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পালস বোঝে, মানুষের পালস বোঝে, যেমন ঠিক নির্বাচনের আগেই লক্ষ্মীর ভাণ্ডার বাড়িয়ে দেওয়া হলো। আমাদের বিজেপির তরফ থেকে বা কেন্দ্রীয় সরকারেরও তো অনেক প্রকল্প আছে, তার মধ্যে অন্নপূর্ণা ভাণ্ডার বলেও একটি খুব ভালো প্রকল্প আছে। তাহলে সেই প্রকল্পকে কেন প্রজেক্ট করা গেল না? এই জায়গাগুলোতেই কি বিজেপি বা বঙ্গ নেতৃত্বের ফল্ট, যারা এই ভালো ভালো প্রকল্প, যেগুলো কেন্দ্রীয় সরকারের প্রকল্প, যেগুলো মানুষ সুবিধা পাচ্ছে, সেগুলো মানুষের মনের মধ্যে নিয়ে গিয়ে মানে মানুষের মনের মণিকোঠায় ঢোকাতে পারছে না? আমি ঠিক অন্যভাবে বিষয়টাকে বলছি, যে আমি একটু আগে বারবার করে বলছিলাম কর্মীদের পড়াশোনা করানো, তাদের দর্শন বোঝানো। আপনি ঠিক এটা লিঙ্কটা পাবেন এইভাবে, যে আমাদের যে সমস্ত প্রজেক্টগুলো আছে তার বেনিফিশিয়ারি কারা? সাধারণ মানুষ। এবার তাদের যদি না বোঝানো যায়, বোঝানো সম্ভব হয় যে এই যে আপনারা রেশনের চাল পাচ্ছেন, এই চালটা কে দিচ্ছে? আপনার যে বাড়িটা আপনি পাচ্ছেন, প্রধানমন্ত্রী গৃহ যোজনায় যে বাড়িটা পাচ্ছেন, বা বাথরুমটা পাচ্ছেন, বা কৃষক সম্মান নিধির যেটা টাকাটা পাচ্ছেন, আপনার স্কুলের যে এডুকেশন সিস্টেমটা চলে তার মেজর পার্টটা সেন্ট্রাল গভর্নমেন্ট দেয়। আপনার যে সমস্ত হেলথ প্রজেক্টগুলো আছে তাতে সেন্ট্রাল গভর্নমেন্টের ইনভেস্টমেন্ট আছে। এই জিনিসটা যদি কর্মীরা না পড়ে, না বোঝে, তাহলে তারা গিয়ে সাধারণ মানুষকে কী বোঝাবে? ঠিক আপনি ঘুরে ফিরে কিন্তু একই জায়গায় আসবেন। যদি কর্মীরা শিক্ষিত না হয়, কর্মীরা যদি না জানে, তাহলে আপনি তো বোঝানোর জায়গায় থাকবেন। আপনি সাধারণ মানুষকে গিয়ে বলবেন যে দাদা, সেন্ট্রাল গভর্নমেন্ট আপনাকে প্রায় 50 থেকে 60,000 টাকার বেনিফিট দিচ্ছে প্রতি বছর, ঠিক আছে, সব মিলিয়ে। যদিও এখানে চিকিৎসা ব্যবস্থার ওপর যে প্রজেক্ট আছে সেটাকে এখানে আনতে দেওয়া হয়নি, আর সেটাকে বাদ দিয়েই আমি কথাটা বলছি, যেটা অন্যান্য জায়গায় চলছে, রমরম করে চলছে 5 লাখ টাকা পর্যন্ত। তো এখানে যে 50-60,000 টাকা বেনিফিট আসছে সেন্ট্রাল গভর্নমেন্টের মাধ্যমে, সেখানে স্টেট গভর্নমেন্টের প্রজেক্ট কত আছে, তার মধ্যে সেন্ট্রাল গভর্নমেন্টেরও ফাইন্যান্সিয়াল হেল্প আছে। আপনার যে মেয়েদের শিক্ষার উপর যে ইয়েটা আসে, পড়াশোনার যে খরচাটা আছে, তার মধ্যেও সেন্ট্রাল গভর্নমেন্টের কন্ট্রিবিউশন আছে। তো এই যে জায়গাটা, এই জায়গাটা যতক্ষণ না আপনি তার কর্মীদের না বুঝিয়ে যদি সেই খবরটা একদম মানে সাধারণ গ্রামের চাষি, ভুষো, জেলে, শ্রমিক তাদের কাছে না নিয়ে যেতে পারেন, তাহলে কোনো লাভ নেই। আপনি খাটুনি সবটাই বেকার হয়ে যাবে। আপনাকে মেসেজটা করতে হবে। কোনো একটা জায়গায় বলা হয় যে মেসেজিংটা অনেক সময় ইন্ডিকেটরের কাজ করে। আমার দলের নীতি কোন দিকে যাবে, কীভাবে হবে, সেটা নির্ভর করবে আমি কি মেসেজ দিচ্ছি। যদি আমি প্রপার মেসেজ না দিতে পারি, আমার সংগঠন সেইভাবে তৈরি হবে। এটা তো বিষয় যে আমরা ইকোনমিক্সে যে জায়গাটায় দাঁড়িয়ে আছি আজকে ওয়েস্ট বেঙ্গল, সেই জায়গায় দাঁড়িয়ে আমার আর কি এগোনোর রাস্তা আছে? আমাকে আপনি দেখতে পাচ্ছেন যে পর সমস্ত কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে শুধু এই ভাতার উপর দাঁড়িয়ে থেকে কোনো একটা রাজ্য চলতে পারে না, তাকে ইন্ডাস্ট্রি তৈরি করতে হবে। আপনি জানেন যে উড়িষ্যায় সুভদ্রা যোজনা হচ্ছে, অন্যান্য জায়গায় অন্নপূর্ণা যোজনা হচ্ছে। তো এবার বিষয়টা এরকম আছে যে এই যে লামসাম অ্যামাউন্ট, ধরুন 4,500 টাকা, 4,200 টাকা করে প্রতি মাসে আসছে, যদি একটি মেয়ে আর 3 মাস সেই টাকাটা মানে এক কাটটা করে রাখে, একসঙ্গে করে রাখে, তাহলে 12,500 টাকা, 12,000 টাকা, 12,500 টাকা পাবে। সে কিন্তু ছোটোখাটো একটা পাঁপড়ের ব্যবসা, আচারের ব্যবসা, একটা নিজস্ব ইন্ডাস্ট্রি, হোমমেড ইন্ডাস্ট্রি বা হোটেল ইন্ডাস্ট্রির দিকে যেতে পারে। আপনাকে সেইটা বোঝাতে হবে যে আসলে অর্থটা কেন দেওয়া হচ্ছে, স্বাবলম্বী হওয়ার জন্য দিচ্ছে। আমি শুধু মানুষকে ভাতা দিয়ে আমি কখনো কাউকে স্বাবলম্বী করতে পারবো না। এই জায়গায় মেসেজটায় ফেলিওর হচ্ছে।
এইটা ভারতীয় জনতা পার্টির নেতৃত্বস্থানীয় লোকেদের বুঝতে হবে কেন এই জায়গায় ফেলটা হচ্ছে। বলরামবাবু, শুধুমাত্র যে বঙ্গ বিজেপির এই দশা তা না, আমি যদি গোটা দেশের নিরিখে ধরি সেইভাবে আশানুরূপ ফল কি হলো না, মানে বিজেপির তরফ থেকে যেটা আশা করা গেছিল সেরকম আশানুরূপ ফল হয়নি। তাহলে কি বিজেপির কাছে এই রাম মন্দির একটা বড় ভিক্ষা হলো? কারণ যখন প্রতিষ্ঠা হয়েছিল সেই সময় কিন্তু শঙ্করাচার্যজি সহ আরও 3-4 জন তাদের কিছু বক্তব্য রেখেছিল এই প্রতিষ্ঠা নিয়ে। রাম মন্দির যেদিন প্রথম খোলা হলো, তার বড় করে পুজো করা হলো, সেই নিয়ে তারা কিছু বিধি বলেছিলেন। তাহলে কি সেই জায়গাটা, মানে তাদের সেই পর্যবেক্ষণটাই সঠিক, মোদিজি ভুল? না না না, বিষয়টাকে এইভাবে দেখার কোনো কারণ নেই। যে ক্ষেত্রে অসুবিধাটা হয়েছে, একটা কল আপনারা খুব শুনেছিলেন যে ইসবার 400 পার, এটা খুব পপুলার একটা ইস্যু। কিন্তু একটা জায়গায় অসুবিধা হয়েছে কি, এই যে 400 পার, এই ঘটনাটার কলটার পেছনে অনেকগুলো রাজনৈতিক পয়েন্ট দাঁড়িয়ে আছে। 1 নম্বর পয়েন্ট, যে যারা কাজ করছেন বিজেপি, তারা অনেক বেশি কমফোর্ট জোনে চলে গেছিলেন। অর্থাৎ এবারে তো আমরা 400 পার হয়েই যাবো, আমরা যা কাজ করেছি। আপনার পরিষ্কার মনে আছে 2004 সালে যখন অটল বিহারী বাজপেয়ী পরপর ডেভেলপমেন্ট প্রজেক্টগুলো করছিলেন, তারপরেও কিন্তু এরকম ঘটনা ঘটেনি যে সরকার বিরোধী একটা বিরাট মানে ছিল, চাপ ছিল। কিন্তু তারপরেও দেখা গেছে যে অ্যান্টি এস্টাবলিশমেন্ট বা সরকার বিরোধী একটা হাওয়া তৈরি করা হয়েছে এবং তারপরে সেটাকে মানে সে হরতাল করে গেছে। এবারও প্রচুর জায়গা থেকে এরকম আমাদের কাছে ব্যক্তিগতভাবে ফিডব্যাক আমি, যেখান থেকে 1 লাখ টাকা দেওয়া হবে ফটাফট ছটাছট, এরকম একটা কিছু এসেছিল যে প্রতি মাসে 8,000 8,500 টাকা করে দেওয়া হবে। মানুষ ভুলে গেছে, মানুষ ভেবেছে বলে হ্যাঁ সত্যি আসবে। কিন্তু এটা বুঝতে পারা যাচ্ছে না, যদি সমস্ত মহিলাদের আর 1 লাখ টাকা করে বছরে দেওয়া হয়, তাহলে তার বাজেট প্রায় 40 লক্ষ কোটি টাকার একটা বাজেটের কাছাকাছি আছে, যেখানে টাকাটা আসবে করতে। এইখানে তো বিষয় আছে যে আমি নন প্রোডাক্টিভ একটা কাজের জন্য আমি 1 লাখ টাকা দিতে পারি। এই 1 লাখ টাকা যদি কোনো ইন্ডাস্ট্রি তৈরি করার জন্য দিই, কোনো মহিলাদের বা কোনো ইউথকে দিই, যে তুমি ইন্ডাস্ট্রি তৈরি কত ইন্ডাস্ট্রি করো, MSME করো, ক্লাস্টার তৈরি করো, তাহলে বেনিফিট আসতে পারে। কিন্তু মানুষ কি আছে, খুব শর্টকাটে কিছু লাভের আশায় মানুষ কিন্তু ভুল সিদ্ধান্ত নেয়। আপনি ভালো রকম জানেন যে দিল্লিতে যে ভোটটা হয়েছিল, সেখানে ফ্রি ইলেকট্রিসিটি, ফ্রি জল, অমুকের একটা গল্প হয়েছিল, তাতে মানুষ এক কাট্টা হয়ে ভোট দিয়েছিল। হ্যাঁ, কেজরিওয়াল সরকার সেটা করেও ছিল সেই সময়। হ্যাঁ, কিন্তু পরবর্তী সময় দেখা গেল যে তাদের স্টেট বাজেটের ওপর যে পরিমাণ প্রেশার আসতে আরম্ভ করলো এবং যে টাকাটা ইলেকট্রিসিটি ম্যানুফ্যাকচারারদের দেওয়ার জায়গাটা হলো, সেইখানে গিয়ে অসুবিধা তৈরি হয়ে গেল। সেই জায়গায় একটা ক্রাইসিস তৈরি হয়ে গেল। সেখানে সেন্ট্রাল গভর্নমেন্টকে না টাকা আর ধার দিলে সেই জায়গাটা ইলেকট্রিসিটি বন্ধ হয়ে যাবে অবস্থা তৈরি। তো শুধু কোনো একটা জায়গায় আমি লোককে ফ্রি বীজ দেবো, খালি গিফট দেবো, এই করে কোনো রাজনৈতিক হয়তো ক্ষমতা দখল করা সম্ভব, কিন্তু কোনো একটা দেশের বেনিফিট করা বা দেশের ডেভেলপমেন্টের জায়গাটা কিন্তু যাওয়া যায় না। কিন্তু রাম মন্দিরের মতন যেখানে হলো, সেখানে মানে আমার যেটা মেন বক্তব্য, রাম মন্দির নিয়ে একটা মানুষের মধ্যে আবেগ, গোটা দেশ জুড়ে বছরের পর বছর ধরে মানুষ অপেক্ষায় ছিল, তারপরেও কেন এই পরিণতি এবং অযোধ্যার মতন জায়গাতেও হারতে হলো? না, এর মধ্যে আরেকটা কারণ আছে, যেটা আমি পরবর্তী পয়েন্টে আসছিলাম। সেটা হচ্ছে যে অখিলেশ এবং কংগ্রেসের যে MY মুসলিম এবং যাদব যে সমীকরণটা ছিল, সেটা বিজেপি এসে ভেঙে ফেলে। কিন্তু পরবর্তী সময় এরা কিন্তু আবার প্ল্যান করে এই MY সমীকরণটাকে আবার উজ্জীবিত করে। যে কারণে মুসলিম আপনার যদি খুব ভালো করে দেখেন যে সমস্ত জায়গায় মুসলিম ভোট হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে কংগ্রেসের
ক্যান্ডিডেট ভোট পয়েন্ট থেকে উইথড্র করে নিয়েছে, সেখানে একমাত্র বিজেপির ক্যান্ডিডেট আছে, সেখানে মুসলিমরা সবকটা মানে এনোতে ভোট দিয়েছে। বিষয়টা এরকম আছে যে যদি ভুল বুঝিয়ে কাউকে কিছু অন্যদিকে নিয়ে যাওয়া যায়, তাতে হয়তো দেখা যায় যে কিছুক্ষণের জন্য এই অবস্থাটা তৈরি হচ্ছে, কিন্তু আসল কিন্তু বিষয়টা তা নয়। ভারতবর্ষে যেমন এখন একটা অবস্থা তৈরি হয়েছে, আপনি বলছিলেন না অযোধ্যার যে এটা, অযোধ্যা প্রপার অযোধ্যায় কিন্তু ভারতীয় জনতা পার্টি জিতে, কিন্তু ফৈজাবাদের অন্যান্য যে আরও বিধানসভা যেগুলো আছে সেগুলোতে হেরেছে, সেখানে কিন্তু এই MY ফর্মুলেশন কাজ করেছে। ফলে এরকম ধরে নেওয়ার কোনো কারণ নেই যে সারা ভারতবর্ষে হিন্দুরা রাম মন্দিরের জন্য আবার বিজেপি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, মোটেই নয়। কিন্তু বিষয়টা এটা অন্য আরেকটা সমীকরণ কাজ করেছে, এর সঙ্গেও পরবর্তী সময়ে ফরেন ডিপ স্টেট কাজ করেছে, যারা এটাকে অন্য রাজনৈতিক খেলায় নিয়ে গেছে। এগুলো বিষয় আছে, শুধু অত সহজ সরলভাবে জিনিসটাকে ব্যাখ্যা করা যাবে না। এর জন্য আরও অনেকগুলো যে পয়েন্ট আছে সেই পয়েন্টগুলো নিয়ে আলোচনা করতে হবে। বিষয়টা হচ্ছে যে তাহলে কি 5 বছর ধরে তুমুল একটা সাম্প্রদায়িক ভেদাভেদের রাজনীতি করা হয়েছে এবং সেই জায়গাটায় কি কোথাও প্রভাব পড়লো? কারণ আমাদের দেশে বা রাজ্যে মাইনরিটি আমরা যাদের বলি তাদের একটা ভোট ব্যাংক একটা প্রচুর আছে, মানে একটা তাদের একটা ভোট ব্যাংকের একটা ভ্যালু আছে। সেই জায়গাটার এই সাম্প্রদায়িক যে ভেদাভেদ সেটার একটা ফল, নাকি খারাপ দিকে যাচ্ছে সেটা দেখেও RSS ঠিক মতন ময়দানে নামেনি? কী মনে হয়? না, এটা তো মানে কোনো সাম্প্রদায়িক ভেদাভেদির বিষয় নয়। আপনি ভালো রকম জানেন যতগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট হয়েছে কোনোটাই, বিশেষ করে যদি বলি আমি, সেখানে অনেক সময় মুসলিম সম্প্রদায় বা সংখ্যালঘু সম্প্রদায় অনেক বেশি বেনিফিট পেয়েছে। যেখানে তাদের গৃহ আবাস যোজনায় 18% পাওয়ার কথা, সেখানে হয়তো কোনো জায়গায় 31% পর্যন্ত তারা ঘর পেয়েছে, বেনিফিট পেয়েছে। আপনার মুসলিম মহিলারা, মুসলিম কন্যারা এবং মুসলিম ছাত্ররা, তারা কিন্তু বিভিন্ন যে সংখ্যালঘু স্টাইপেন্ড আছে সেগুলো পেয়েছে। বিষয় এটা কিন্তু এরকম নয় সাম্প্রদায়িকভাবে ভারত আড়াআড়িভাবে ভেঙে গেছে। এটা হ্যাঁ, এই কথা বলা যায় যে কেউ তাদের বুঝিয়েছে যে মুসলিমদের এক কাট্টা হতে হবে, তার কারণ বিজেপি এসে আবার তোমাদের দেশ ছাড়া করে দেবে। যে ওই CAA এবং NRC নিয়ে যে ফরেন এজেন্সিগুলো কাজ করছিল, আপনি জানেন যে জর্জ সরেস কাজ করেছে, ব্ল্যাক ওয়াটার গ্রুপ কাজ করেছে, তারপর রচেস্টার গ্রুপ কাজ করেছে, এছাড়াও আরও যে ফরেন এজেন্সিগুলো আছে, এমনকি আমেরিকান ডিপ স্টেট তারা কাজ করেছে, CIA নিজে কাজ করেছে, এবং বিভিন্ন চাইনিজ ইন্টেলিজেন্স কাজ করেছে। ফলে তারা যখন আর ভারতীয় ইনফ্লুয়েন্সারদের দিয়ে কাজ করাচ্ছে, তখন কিন্তু তার মানে তার অর্থ প্রতিপত্তির জায়গা থেকে টোটালি ভুল বোঝানো গেছে মুসলমানদের। এইখান থেকে কিন্তু এই অসুবিধাটা তৈরি হয়েছে। কিন্তু শুধু বিজেপি রাম মন্দির করেছে বা বিজেপির কতগুলো পলিসি নিয়ে কথা হয়েছে সঙ্গে সঙ্গে মানে মুসলিমরা বিরোধে চলে গেছে তা কিন্তু নয়। কিন্তু এখানে আর একটা বিষয় আমরা দেখেছি যে নির্বাচনের আগে মোদিজি নিজেও বিভিন্ন জায়গায় গেছে প্রচারে, সেখানে ভাষণে কিন্তু তিনি মুসলিমদের নাম না করেই কিন্তু মুসলিমদের পোশাক নিয়ে নানা রকম মন্তব্য তিনি করেছিলেন। এবং বিজেপির নেতারা বিশেষ করে কোট আনকোট তারা কিন্তু সরাসরি মঞ্চে দাঁড়িয়ে তারা ইঙ্গিত করেই বলেছে যে মুসলমানদের ভোট আমাদের দরকার নেই, হিন্দুদের ভোট হলেই চলবে। এটাও কি একটা উদ্ধত্ত নয়, বা এই জায়গা থেকে মুসলিম সম্প্রদায়ের কাছে একটা অন্যরকম বার্তা যায়নি কি? বিষয়টা আপনি যেটা বলছেন আমি খানিকটা মেনে নিচ্ছি, খানিকটা মানছি। কেন? যে যদি তাই হতো না তাহলে কেন্দ্রীয় সরকার আর মুসলিমদের জন্য কোনো প্রযুক্তি আনতো না। এই যে 3 তালাকের ব্যাপারটা হচ্ছে, যে মানে NRC নিয়ে যে কথাবার্তা হচ্ছে, NRC নিয়ে যে বিষয়টা হচ্ছে সেটা কি বিষয়? সেটা হচ্ছে যে সমস্ত বাইরে থেকে আসা, বাংলাদেশ পাকিস্তান থেকে আসা এবং বিশেষ করে মায়ানমার থেকে আসা মানে মুসলিমরা আছে, যারা এখানকার মুসলিমদের ভাগের জিনিস নিয়ে নিচ্ছে।
তাদের আইসোলেট করে তাদের দেশ থেকে আলাদা করে দেবার পদ্ধতি হচ্ছে এনআরসি। এরকম কোনো নয় যে ভারতবর্ষের কোনো মুসলিমকে এনআরসির মধ্যে থেকে নিয়ে তাদের দেশের বাইরে বার করে দেওয়া যায়। বার করা হবে সেই সমস্ত মুসলিমরা যারা বাংলাদেশ থেকে, মায়ানমার থেকে এবং আশেপাশের যে সমস্ত অঞ্চল থেকে আসছে, যারা ভারতবর্ষের নাগরিক নয়। তারা যখন এসে ভারতবর্ষের নাগরিকের খাবার ভাগ করে খাচ্ছে, অসুবিধাটা সেই কারণে। এবার সেটাকে যখন মুসলিমরা সেটাকে ভাবছে যে তুমিও মুসলিম আমিও মুসলিম, ফলে বাংলাদেশের মুসলিমও আমার ভাই, মায়ানমারের মুসলিমও আমার ভাই, ফলে এই আঘাতটা মুসলিমদের ওপর আসছে, সেই কারণে হয়তো কথাটা হতে পারে। কিন্তু বিষয়টা কিন্তু এটার মধ্যে কোনোটাই ছিল না। মুসলিমদেরও চিন্তা করতে হবে, যদি তাই হয় তাহলে চায়নায় সিনজিয়াং প্রভিন্সে যেখানে মুসলিমদের মসজিদ ভাঙা হচ্ছে, সেই মসজিদ ভেঙে পেচ্ছাবখানা তৈরি করা হচ্ছে, সেখানে প্রায় 40 লক্ষ মুসলিমদের সেপারেট করে আলাদা বন্দিশালায় রেখে দেওয়া হচ্ছে, সেখানকার মুসলিম মহিলাদের রেপ করা হচ্ছে, সেখানকার মুসলিমদের দাড়ি রাখা যাচ্ছে না, সেখানকার মুসলিমদের শুয়োর খেতে বাধ্য করা হচ্ছে, সেখানকার মুসলিমদের মদ খেতে বাধ্য করা হচ্ছে, সেখানকার নারীদের মানে হান চাইনিজদের সঙ্গে শুতে বাধ্য করা হচ্ছে। এই অবস্থা দেখে তাদের তো কোথায় মনে হচ্ছে না, তারা তো কখনো বলছেন না যে না আমার আরেকজন মুসলিম ভাই সেখানে অত্যাচারিত হচ্ছে। কিন্তু তাদের অসুবিধে কি হচ্ছে না, আমার বাংলাদেশি মুসলিম ভাইকে বার করে দেবে ভারতবর্ষের বাইরে, আমাদের রোহিঙ্গা মুসলিমদের বার করে দেওয়া হবে ভারতবর্ষ থেকে, তখন তোমাদের কষ্ট হচ্ছে। কিন্তু যখন সেই তোমারই পাশে, হ্যাঁ, যেটাকে মানে ইস্টার্ন টার্ক বলা হয়, হ্যাঁ, সিনজিয়াং প্রভিন্স, সেই সিনজিয়াং প্রভিন্সে যেটা চায়না দখল করে দিয়েছিল, সেখানে যখন বলা হচ্ছে যে কোনো ধরনের কেউ নামাজ পড়তে পারবে না, কোনো কোরআন পড়তে পারবে না, আর কোরআন পড়তে গেলেও চাইনিজ ভাষায় কোরআন পড়তে হবে এবং সেটাও কমিউনিস্ট পার্টি লিখে দেবে। তো যদি সেই নীতিতে তারা চলতে পারে, চায়না চলতে পারে, আর এখানে যখন আমরা বিদেশি বলে রোহিঙ্গাদের বার করে দিচ্ছি, তখন তাদের গায়ে লাগছে। কিন্তু কোথায় চায়নার জায়গায় গায়ে লাগছে না। বিষয়টা হচ্ছে এখানে বারবার করে ভুল বোঝানো হচ্ছে, এবং এটার পেছনে যতখানি না বিজেপি দায়ী, তার থেকে বেশি দায়ী হচ্ছে বিজেপির বিরোধী যে সমস্ত রাজনৈতিক দলেরা এই রাজনৈতিক আগুনটা নিয়ে খেলছেন, এবং ফরেন এজেন্সিগুলো, আমরা যাকে বলি ডিপ স্টেট, তারা ভারতবর্ষকে শক্তিশালী হতে বাধা দেওয়ার জন্য এই ধরনের ঘটনা ঘটছে। তারাই কিন্তু এটার জন্য মূল দায়ী। এটার জন্য কিন্তু বিজেপির কোনো পলিসিগত কারণে কিন্তু ঘটনাটা ঘটছে না। একদম শেষ একটা প্রশ্ন করবো, এই যে বিজেপির যে আশানুরূপ ফল হয়নি, তার কতগুলো কারণ, মানে কারণ আমি ঠিক বলবো না, মানে কতগুলো পয়েন্ট বলছি, আপনি বলুন যে এই বিষয়গুলোর জন্য কি এতটা খারাপ। তার 1 নম্বর কারণ হচ্ছে যেভাবে মূল্যবৃদ্ধি, গ্যাসের দাম, পেট্রোলের দাম, ডিজেলের দাম, এটা একটা যেমন দিক, ঠিক সেইভাবে দেখতে গেলে আমাদের দেশ থেকে কিন্তু ললিত মোদী থেকে শুরু করে বিজয় মালিয়া, তারা যেভাবে চলে গেল, সেই টাকাও কিন্তু ফেরত আনার জন্য মোদী সরকার বলেছিলেন, এবং বলেছিলেন যদি ফেরত আনা যায়, বিদেশে যত যেভাবে টাকা চলে গেছে দেশের টাকা, সেগুলো যদি ফেরত আনা যায় তাহলে প্রত্যেকটা ভারতবাসী তারা তাদের অ্যাকাউন্টে টাকা পাবে। আমি কোড আনকোড কত টাকা সেটা অত বিস্তারিত যাচ্ছে না, টাকাও পাবে, সেই টাকাও ফেরত আনা যায়নি। এবং তার বদলে কি হলো, তার বদলে ভারতবাসী, মানে যারা ভারতবর্ষের নাগরিক, তাদের ঘাড়েই করের বোঝা চাপিয়ে দেওয়া হলো, করের মাত্রা বাড়িয়ে দেওয়া হলো। কি বলবেন, এইগুলো কি কোথাও মানুষের মনে এফেক্ট করছে? নরেন্দ্র মোদী বলেছিলেন যে যদি কালো টাকা আনা যায় তাহলে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে প্রায় 15 লক্ষ টাকা করে আসবেন, এরকম একটা কোনো কথা চলছে। কিন্তু নরেন্দ্র মোদী কখনোই বলেননি এই 15 লক্ষ টাকা করে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। যে কথা বলেছিলেন সেটা এরকম উপমা দেওয়া হয়েছিল যে আপনারা মনে করুন যে আপনারা যা টাকা বাইরে রয়েছে সেই টাকা যদি আমাদের দেশে ফেরত আসে, তাহলে মনে করবেন যেন আপনাদের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকার মতো পরিমাণ টাকা আপনার অ্যাকাউন্টে এসে গেছে। অর্থাৎ আমরা অনেক সময় বলি না, আচ্ছা দেশের প্রত্যেক মানুষের ওপর ধার কত রয়েছে, তখন বলা হলো যে ঠিক আছে 70,000 টাকা, 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা মাথা পিছু ধার। তার মানে কি প্রত্যেকের মাথায় কি ওই টাকাটা প্রত্যেক মানুষ দিচ্ছে? আসলে বিষয়টা তা নয়। বলা হচ্ছে যে পরিমাণ অর্থ, মানে তার গুণিতকের হিসেবে বলা হচ্ছে যে এত জনসংখ্যার
হাতে যদি অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে প্রত্যেকটা অ্যাকাউন্টে যেন 15 লক্ষ টাকার পরিমাণ অর্থটা বিদেশে পড়ে রয়েছে, যেটাকে আনা সম্ভব হয়নি। এর জন্য অনেকগুলো কারণ আছে। এক কারণ হচ্ছে যে আমাদের এখানে যে পলিসিগতভাবে আমরা এইভাবে অন্য কোনো দেশ থেকে আনতে পারি না, একমাত্র যদি না সেটা রাষ্ট্রীয় সম্পত্তি ঘোষণা করা হয়। এই ব্ল্যাক মানিটাকে, যা অর্থ বিভিন্ন ফরেন ব্যাংকে রয়েছে, সেটাকে যদি আমি রাষ্ট্রীয় সম্পত্তি ঘোষণা করি তবেই আমি ফেরত আসতে পারবো। তার জন্য কিন্তু আর পার্লামেন্টে একটা ডিসিশন নিতে হবে, যেটা ইউনানিমাস ডিসিশন হবে। হ্যাঁ, সেখান থেকে একটা বিল পাস করতে হবে যে টোটাল বিষয় যা বিদেশে যত সম্পত্তি আছে তাতে সেই সব সম্পত্তি অন্য কোনো দেশ রাখতে পারবে না, সেটা ভারতের সম্পত্তি, রাষ্ট্রীয় সম্পত্তি, সেইভাবে ফেরত আনা সম্ভব। এটা একটা বিষয়। আপনার আরেকটা বিষয় ছিল যে মুদ্রাস্ফীতি। না, সেটা আছে। তাছাড়াও এই বিষয়ে আমি বলি, সেই কারণে কি করের বোঝা যেভাবে বেড়েছে, ট্যাক্স বেড়েছে, তো সেটাও কি একটা কারণ যে প্রচুর টাকা বাইরে গেছে, সেগুলো ফেরত আনা যায়নি। এদিকে মুদ্রাস্ফীতি অবশ্যই, তারপরে দ্রব্যমূল্য আকাশ ছোঁয়া, তার সাথে করের বোঝা, সাধারণ মানুষ যাবেটা কোথায়? এবার আমি মুদ্রাস্ফীতি নিয়ে বলি। আপনার এখন জানা আছে, এখন গত 10 বছরে মুদ্রাস্ফীতির সর্বোচ্চ কত পরিমাণ ছিল, সর্বনিম্ন কত পরিমাণ ছিল, এটা আপনার জানা আছে? আমি বলে দিই আপনাকে। এই সর্বোচ্চ পরিমাণ গেছিল 7.8%, সর্বোচ্চ মুদ্রাস্ফীতি উঠেছিল, আর সর্বনিম্ন নেমেছিল 5.2%। সাধারণভাবে আমাদের এখানে 6-6.5 লেভেলে থাকে, যেখানে আমেরিকায় এখন মুদ্রাস্ফীতির লেভেল হচ্ছে 22, কানাডায় প্রায় 45 থেকে 47, ইউকেও মোটামুটি 17 থেকে 18, এই লেভেলে মুদ্রাস্ফীতি আছে। এবার একটা বিষয় আছে যে এই যে মুদ্রাস্ফীতি নিয়ে আপনারা বলছেন, ইউপিএ গভর্নমেন্টে মুদ্রাস্ফীতির রেট কিন্তু এর থেকেও বেশি ছিল, অর্থাৎ প্রায় ডবল ডিজিট। হ্যাঁ, 11, 12, 10, হ্যাঁ, একবার তো প্রায় 14-র কাছাকাছি উঠে গেছিল মুদ্রাস্ফীতি। এবার কথা হচ্ছে মুদ্রাস্ফীতির মানে রেটটা আমাদের যে 6-6.5 রয়েছে বলেই আমাদের কিন্তু সেইভাবে ইকোনমি ভেঙে পড়েনি, যেটা আমেরিকান ইকোনমি ভেঙে পড়েছিল বা ইউরোপিয়ান। আজকে আপনি যদি দেখেন ইউরোপের কন্ডিশন, যে সেখানে একটা অর্থনৈতিক মন্দার দিকে চলে গেছে, কিন্তু ভারত অর্থনৈতিক মন্দার দিকে যায়নি। তার কারণ হচ্ছে ভারত ইটসেলফ এমন একটা ইকোনমিক কন্ডিশনে রয়েছে যেখানে ভারতের ইনফ্লেশন, প্রোডাকশন, জিডিপি গ্রোথ, ফরেন কারেন্সি যেটাকে ফরেক্স রিজার্ভ বলে, গোল্ড রিজার্ভ বলে, এই টোটাল পরিমাণটাই এমন একটা কন্ডিশনে রয়েছে যে ভারতবর্ষে সেইভাবে অর্থনৈতিকভাবে দেউলিয়াপনা হয়ে যাওয়ার জায়গা কিন্তু নেই। কিন্তু ইউরোপিয়ানে বেশ কিছু জায়গা আছে, যেমন গ্রিসের কথাই বলি, গ্রিস, আপনার জার্মানি, আপনার এই সমস্ত জায়গায় ক্রমশ ডিটোরেট করছে, জিডিপি ডাউনের দিকে যাচ্ছে। তার মানে যে দেশের জিডিপি ডাউনের দিকে যাচ্ছে, যেখানে গ্রোথ সেইভাবে হচ্ছে না, তাহলে ভারত একদিক থেকে তার গ্রোথ, জিডিপি গ্রোথ যেখানে 8%-এর কাছাকাছি আছে, 8.2, 8.4, যেটা মানে আমাদের ওয়ার্ল্ড ব্যাংক করছে যে 7.2 হওয়া উচিত ছিল, 7.5, দেখা যাচ্ছে 8.2, 8.5। ভারত বাড়ছে, জিডিপি বাড়ছে, আর ইউরোপিয়ান কান্ট্রিগুলো এবং আমেরিকান কোম্পানিগুলো, মানে দেশগুলো, এমনকি জাপান পর্যন্ত, তাদের জিডিপি ক্রমশ কমে আসছে। এবং তার ফলে ভারত অতি সহজেই কিন্তু এই 3rd-5th পজিশনে আছে, যে কারণে বলা হচ্ছে যে এবছর বা সামনের বছরই সে 4th পজিশন ক্রস করবে জাপানকে বিট করে, এবং তারপরের আরও 2 বছরের মধ্যে তারা জার্মানিকে ক্রস করে 3rd পজিশনে চলে যাবে। তো তার আছে যে ভারতের মুদ্রাস্ফীতি ব্যাপক বেড়ে গেছে, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট হচ্ছে না, ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ হচ্ছে না, মানে ভারতের সব কিছু খারাপ। এটাকে এইভাবে কিন্তু বিষয়টাকে প্রচারে রয়েছে, কিন্তু বাস্তব কিন্তু আরও অনেকখানি তফাৎ। আজকে বলা হচ্ছে যে ভারতের যে ফরেন রিজার্ভ রয়েছে সেটা অন্তত 3 থেকে 4 বছর, যদি কোনো ফরেন রিজার্ভ যদি ভারতের না হয়, তাহলে অন্তত 3 থেকে 4 বছর পর্যন্ত এই ফরেন কারেন্সি দিয়ে সে বাইরে থেকে ইম্পোর্ট করতে পারবে। মানে প্রায় 620
বিলিয়ন ডলারের ইয়ে রয়েছে, ফরেক্স রিজার্ভ, ফরেন রিজার্ভ রয়েছে। সেরকম আপনার গোল্ড রিজার্ভও ভারতের প্রায় 8 লক্ষ কেজির কাছাকাছি এখনো বাইরে রয়েছে। মানে মানে ভারতের যে মানে ফিজিক্যাল রেটে রয়েছে সেটা 8 লক্ষ কেজির কাছাকাছি। আমি একটু ইন্টারাপ্ট করছি, আপনি যে বিষয়গুলো বলছেন সেটা আমাদের ভারতের নিরিখে কতটা ডেভেলপমেন্ট বা কি আছে কি নেই, সাধারণ মানুষ যখন বাড়ি থেকে বেরিয়ে বাজার করতে যাচ্ছে, সাধারণ মানুষ যখন গাড়িটা নিয়ে বেরোচ্ছে, যেখানে চাকরি নেই, যেখানে ইন্ডাস্ট্রি নেই, যেখানে তাদের কিন্তু সেই মুদ্রাস্ফীতি বা সেই যে দ্রব্যমূল্যের যে বিষয়টা বা 100 টাকার তেল কেনা তাদের কাছে কতটা মানে বুঝতে পারছি মানে প্রবলেমেটিক। আমার বক্তব্য সাধারণ মানুষের জন্য যদি ভাবা যায় সেই জায়গাটা, একটা গরিব মানুষ, আপনি নিজেই বললেন যে গরিবের জন্য বা একদম মাটির মানুষের জন্য ভাবতে হবে, তাদের পক্ষে কিন্তু 35 টাকা দিয়ে আলু কেনাটা খুব টাফ। এবার একটা জিনিস আমি এখান থেকেই আমি ভাগটা করছি যে আপনি তেলের কথাটা বললেন, আমি তেলটাকে আগে ক্লিয়ার করি। ভারত মানে অন্তত পশ্চিমবঙ্গে প্রতি লিটার তেলের পেট্রোলের দাম প্রায় 105 টাকা 110 টাকার কাছাকাছি, ঠিক আছে। সেন্ট্রাল গভর্নমেন্ট বারবার করে সমস্ত রাজ্য সরকারের কাছে বলেছিল যে আপনারা সবাই মিলে তেলকে জিএসটির আন্ডারে নিয়ে আসুন। যদি জিএসটির নাম্বার মানে আন্ডারে এটাকে নিয়ে আসা হতো তাহলে কিন্তু এই তেলের দাম 70 টাকার কাছাকাছি এসে দাঁড়াতো, 72-75 টাকার মধ্যে এসে দাঁড়াতো। অন্তত 40 টাকা 35 থেকে 40 টাকা লাভ করতো সাধারণ মানুষ। এবার আলুর যে বিষয়টা আছে সেই জায়গাটায় যেটা বলার বিষয় আছে, এটা প্রত্যেকটা রাজ্য তার র মেটেরিয়ালস নিজে তৈরি করে, মানে কাঁচা শস্য কাঁচা জিনিস নিজে তৈরি করে। এবার বারবার করে যদি এখানকার রাজ্য সরকার বিভিন্ন জায়গা থেকে তোলা কোল্ড স্টোরেজ থেকে টাকা নিয়ে নেওয়া, চাষিদের কাছ থেকে টাকা আদায় করার ফলস্বরূপ এখানকার যে কাঁচা আনাজপাতির যে দাম সেটা বাড়তে বাড়বে। তার কারণ হচ্ছে তারা কোত্থেকে দেবে। আপনি যেখানটা দাঁড়িয়ে আছেন তার পাশেই হচ্ছে কুমোরটুলি। আপনি কয়েকদিন আগে শুনেছেন যে কুমোরটুলিতে প্রতিটা ঘর পিছু, প্রতিটা ঠাকুর পিছু কিছু টাকা তোলার ব্যাপার হয়েছে, কাটমানি। হ্যাঁ, তো সেই টাকাটা কে দেবে? সে টাকাটা যারা কুমোর আছেন, যারা ঠাকুর তৈরি করেন, তাদের নিজের পকেট থেকে দেবেন? সেই টাকাটাও আসবে সাধারণ মানুষের কাছ থেকে। সাধারণ মানুষ তার যা মানে ঠাকুরের দাম হচ্ছিল তার উপর কাটমানিটা যোগ হবে, ফলে ঠাকুরের দাম বেড়ে যাবে। এরকম সাজের দাম বাড়বে, জিনিসপত্রের দাম বাড়বে, সেরকম পূজার যে সমস্ত ফল টলগুলো আছে সেগুলোর দাম ওইভাবে বাড়বে। কারণ সব জায়গায় যদি এইভাবে কাটমানি খাওয়া বা কোনো জায়গা থেকে তোলার বিষয়টা থাকে তাহলে টোটাল অর্থনৈতিক ব্যবস্থাটার ওপর এটা আসতে বাধ্য কোনোভাবেই। আর ঠিক সেইভাবেই কিন্তু আনাজপত্রের দাম বাড়া বা আলুর দাম আপনি বলছিলেন এত টাকা বেড়ে গেছে, শাকসবজির দাম বেড়ে গেছে, এগুলো কিন্তু ওইভাবেই বাড়ে। এর জন্য কিন্তু কেন্দ্রীয় সরকার সরাসরি এইটার পেছনে কিছু করতে পারে না। কিন্তু গ্যাসের জন্য তো কেন্দ্রীয় সরকার একটা দায়িত্ব নিতে পারে, কারণ যেভাবে আমরা দেখেছি 1000 টাকার কাছে গ্যাস হয়ে গিয়েছিল, সেখান থেকে দাঁড়িয়ে একটা সাধারণ মানুষের পক্ষে গ্যাসের এতটা বার। এই বিষয়েও আবার একটা কথা আছে, অয়েল পুল বলে একটা জিনিস আছে। অয়েল পুলের কিছু বন্ড কাটা হয়েছিল যখন নরসিংহ রাও এর সময় থেকে, এবং সেই টাকাটা আস্তে আস্তে যখন টাকা নেওয়া হয় আবার টাকাটা শোধ করা হয়, টাকাটা নেওয়া হয় আবার শোধ করা হয়। এটা সব থেকে বেশি হয় যখন মনমোহন সিং যখন মানে ক্ষমতায় এলেন, তখন সেই অয়েল পুলের যে লোনটা ছিল সেটা পরিমাণ এমন পরিমাণ ছিল যে, এবং শোধ দেওয়ার সময়টা যে 25 বছর বাদে সেই বন্ডের টাকাটা শোধ হবে, অয়েল পুল বন্ডের টাকাটা শোধ হবে। ফলে সেই সময় হয়তো টাকাটা নেওয়া হয়েছিল, ভর্তুকি দেওয়া হয়েছিল, কিন্তু দেখা গেল কি সেই সময় টাকাটা শোধ দিতে হয়নি। কিন্তু যখন দেখা যাচ্ছে যে মানে নরেন্দ্র মোদী সরকারের দ্বিতীয় টার্ম এলো এবং তারপরেও যখন এখনও সেই অয়েল বন্ডের টাকাটা কিন্তু শোধ করতে হচ্ছে, অয়েল বন্ডের টাকাটা শোধ করতে হচ্ছে। এটা প্রায় মানে 2028 সাল অবধি এই টাকাটা কিন্তু শোধ করতে হবে। ফলে
নর্মাল কোর্সে কোনো একটা জায়গায় যখন আপনি কোনো জায়গা থেকে ধার নিয়েছেন, ধরুন ধার নিয়ে বাড়ি করেছেন, সেই টাকাটা শোধ করতে হবে। এবার আপনার কি হবে, আপনার যা আয় হয়েছে তার উপর আর এই টাকাটা বাদ দিতেই হবে, তারপরে আপনি সংসারের জন্য কত টাকা খরচ হয়েছে সেটা ধরতে পারবেন। সেরকম এই সব টাকাগুলো কিন্তু আসছে অয়েল বন্ডের ওপর, অয়েল বাজেটের ওপর। তাছাড়াও যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট এই সরকার করছে তার জন্য বেশ কিছু টাকা এই সমস্ত অয়েল পুল থেকে আসছে, ফলে তেলের দাম আস্তে আস্তে বাড়ছে, আপনার গ্যাসের দাম বাড়ছে। এটা একমাত্র সলিউশনের জায়গা আছে যদি রাজ্য সরকার আর কিছুটা পরিমাণ তার যে প্রাপ্য টাকা পায়, কেন্দ্রীয় সরকারও পায় এরকম রাজ্য সরকারও পায় শেষ, এবং অন্যান্য ভ্যাট আছে সেগুলো যদি সেখান থেকে কিছু টাকা আর সাধারণ মানুষকে ফেরত দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু গ্যাস এবং তেলের দাম কিন্তু কমার জায়গা। অথবা যদি টোটাল ব্যবস্থাটাকে জিএসটির আন্ডারে নিয়ে আসা যায় তাহলে কিন্তু এই ব্যবস্থাটা দাম, গ্যাসের দাম এবং তেলের দাম কিন্তু অনেকটাই কমে যাবে। ভারত চেষ্টা করছে, ধরুন আপনি কয়েকদিন আগে শুনেছেন যে বাইরে কাতার থেকে গ্যাস কেনা হয়েছে, প্রায় 15 বছরের একটা এগ্রিমেন্ট করা হয়েছে। এর ফলে আমরা কিন্তু কম দামে গ্যাস কিনতে পারছি, যা আমার কেনার মূল্য বৃদ্ধি হওয়া উচিত ছিল। আমার 15 বছর প্রায় সেম পরিমাণ টাকায় আমার কিন্তু গ্যাস আমি কিনতে পারবো। এখন এই সমস্ত বিষয়গুলো সম্পূর্ণ আলোচনার মধ্যে আসে না, যেটা আমাদের রাজনৈতিক দলগুলোর করা উচিত। সেগুলো না করার ফলে সাধারণ মানুষ বুঝতেও পারছে না মূল্য বৃদ্ধি হচ্ছে, নিশ্চয়ই মূল্য বৃদ্ধি হচ্ছে, কিন্তু তার কী কারণের জন্য মূল্য বৃদ্ধি হচ্ছে এই কথাগুলো যদি বলা হয়, বোঝানো হয় মানুষকে, তাহলে মানুষ হয়তো বুঝবে। মানুষ তো একদম অবুঝ নয়। মানে বলছেন কোথাও একটা বঙ্গ বিজেপি এই বিভিন্ন বিষয়গুলো যেগুলো নিত্য নৈমিত্তিক বিষয় মানুষের জীবনের সাথে যুক্ত, সেই বিষয়গুলো বোঝাতে ব্যর্থ বা তাদের কাছে গিয়ে সেই ব্যাপারগুলোকে এক্সিকিউট করাতে কোথাও বঙ্গ নেতৃত্ব বা বঙ্গ বিজেপি ব্যর্থ। যদি আপনার 1000 টাকা করে মানুষকে দেওয়া হচ্ছে, ঠিক আছে, প্রত্যেকটা পরিবারে 1000 টাকা করে মহিলারা পাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যদি সেখানে প্রতি মাসে 6 থেকে 7,000 টাকা এক্সট্রা বলে যায়। আপনি জানেন তো ইলেকট্রিকের দাম বেড়ে গেছে, স্টেট ইলেকট্রিসিটি বোর্ডের দাম বাড়িয়েছে, জিনিসপত্রের দাম বাড়ছে, বিভিন্ন জায়গায় চাষের যে সমস্ত যন্ত্রপাতি সেগুলোর দাম বাড়ছে। এগুলো যদি সবটা ধরা হয় তাহলে সেটা দেখা যাবে যে 6,000, 5,000 টাকা, 6,000 টাকা প্রতি মাসে বেরিয়ে যাচ্ছে এক্সট্রা। 1,000 টাকা নিয়ে কী হবে? আর 1,000 টাকা নিয়ে যেটা হচ্ছে তার পরবর্তী যে ফল, যে এখানে তাদের ছেলে মেয়েরা, তাদের স্বামীরা চাকরি পাচ্ছে না, তাদের কাজের কোনো সুবিধা নেই, তাহলে এই 1,000 টাকার মানেটা কি? আমার বলার বিষয়টা এটা, খালি দান খয়রাত করে কোনোদিন সরকার চলতে পারে না, কোনো রাজ্যের ডেভেলপমেন্ট হওয়া সম্ভব নয়, দেশের ডেভেলপমেন্ট কোনোভাবেই সম্ভব নয়। অসংখ্য ধন্যবাদ আমাদের দর্শক বন্ধুদের।